শরীফ ওসমান হাদি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে যে জায়গায় ইহতেশাম আলোচনাটা নিয়ে গেলেন, যে বিশাল একটা পরিবর্তনের একটা কি বলে একটা স্বপ্ন এখনো তারা দেখছেন, সেই পরিবর্তন আসলে গত 1.5 বছর বা এই সময়টায় কতখানি হলো, এবং আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকে কেন এনসিপি সংকট হিসেবে দেখছে? ধন্যবাদ। মানে প্রথমত হলো ধরেন যে আমি শেষটা দিয়ে যদি একটু আগে রেসপন্স করি যে এনসিপি কেন মনে করছে সামনের নির্বাচন সংকটময় অথবা ক্ষমতাটার হস্তান্তর সুন্দর হবে না। এখানে তুষার ভাই একটা জিনিস অ্যাড্রেস করেছে যে এই সংখ্যা তাদের নিজেদের জায়গা থেকে হয়তো তারা আন্ডারস্ট্যান্ড করেছে অথবা যে কোনোভাবে তাদের তো মাথায় এসছে, কিন্তু ব্যাপারটা হলো যে দেখেন আমরা এটার সাথে অনেকগুলো ব্যাপার রিলেট করতে পারি। আমরা যেটুকুন বুঝি বাইরে থেকে, প্রফেসর ইউনুস হিমসেলফ ইজ ভেরি ডিটারমাইন্ড যে ইলেকশনটা হতে হবে ফেব্রুয়ারিতে, যেটুকুন আমরা বুঝতে পারি। এখন দেখেন প্রফেসর ইউনুস একা চাইলে দেশব্যাপী একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না, এটা হলো একটা বাস্তবতা। মানে উনি যত আর্নেস্টলি চান এটা হবে না। এখন এইটা হওয়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো আছে সেই অর্গানগুলোর একটা ব্যাপার হলো তার প্রিপারেশন কেমন আছে, আর তার থেকেও গুরুত্বপূর্ণ তার আন্তরিকতাটা কেমন আছে। এখন ধরেন আমরা যদি আরেকটু একদম রাফলি বলি, ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে, এটা তো হিস্ট্রি যে তাদেরকে সিভিল কোর্টে গিয়ে আত্মসমর্পণ করতে হয়েছে। আমরা যদিও এসি বাসটাস নিয়ে যে আলাপগুলো এগুলো মাইনর আলাপ, কিন্তু তারা যে সিভিল কোর্টে আত্মসমর্পণ করলেন, বিচারের জায়গায় আনা গেল, এটা একটা বিরাট ব্যাপার। এবং আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো দিন শেষে সেখানটায় ন্যূনতম সাপোর্ট না দিলে এটা খুব কঠিন হতো। কিন্তু এখন দেখেন সময়টা হচ্ছে এমন যে এই জেনারেলদের যাদের বিচার হচ্ছে এরা তো অনেক পাওয়ারফুল, এরা এমন না যে নিজের ক্ষমতাতেই সব করেছে, এরা একটা বিরাট লবি মেনটেন করে এই কাজগুলো করেছে। দ্বিতীয়ত হলো এখানকার যে আমলারা দেখেন বাংলাদেশের ভয়াবহ নিরাপত্তাহীনতা এখনো কিরকম, এটা এখনো কেউ তেমন করে বলছে না। ডিজিএফআই এর সাবেক প্রধান মেজর জেনারেল আকবর তিনি এখনো দিল্লিতে আশ্রিত। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ডিজিএফআই, মানে নিরাপত্তার কেন্দ্রবিন্দু, তার প্রধান যদি মানে শত্রু দেশই আমরা বলছি, কারণ বন্ধু কোনো দেশ হয় না, শত্রু দেশটা খুব ক্লিয়ার হয়। তো এটুকুন বলতে আমাদের দ্বিধা নাই। সেখানে বসে আসলে তিনি কি করছেন, মানে আমার দেশে। এবং আরো ভয়াবহ তথ্য হলো মেজর জেনারেল কবির যিনি সর্বশেষ পালিয়ে গেছেন, প্রমাণ হলো তিনি হাসিনার সাথে হেলিকপ্টারে চলে গিয়েছিলেন, ইন্ডিয়ায় থাকলেন, দেন আবার সে সার্ভিসে যোগ দিলেন। তাহলে তিনি সেখানে বসে কি সমস্ত তথ্য পাচার করে আসেন নাই? এখন দেখেন আমরা যেটা ক্রাইসিসটা দেখতে পাই যে ইলেকশনটা কয়েকটা ব্যাপারের উপর খুবই ডিপেন্ড করতেছে। এটা হলো এখানে যারা সবাই আছে আমরা মনে প্রাণে চাই যে কোনো মূল্যে আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন লাগবে, কিন্তু এটা কি শুধুই একটা ইলেকশন নাকি প্রফেসর ইউনুস সাহেব যেটা বলেছিলেন যে ঈদের আনন্দের মতো ঐতিহাসিক একটা ইলেকশন, যে ইলেকশনটা নিয়ে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে রাকসুতে ছাত্র দলের যে প্রার্থীরা হেরেছে, এটা তো আমাদের জন্য বিরাট একটা ব্যাপার যে তারা পরের দিন সবাই মিলে সেলিব্রেট করছে এবং তারা বলছে না আমরা শিখেছি, আমরা সামনে করব। তা আমরা এমন একটা ইলেকশন দেখতে চাই আমরা জিতি হারি সবাই মিলে সেলিব্রেট করব, কিন্তু আমাদের কালচার তো সেটা নাই। এখন সেটা করতে হলে যে বাধাটা হবে আমি মনে করি আগামী নভেম্বরে কিছুদিনের মধ্যে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের তারিখ ধার্য করা হবে একটা মামলায়, এবং এখানে 6টা মামলা নিয়ে তারা লড়ছেন। যেই মামলাগুলোর ব্যাপার হলো অনেকগুলো তো প্রচুর মিথ্যা আসামি দেয়াই হয়েছে, কিন্তু এই মামলাগুলোর ইভেন আমরা ভিতর থেকেও জানবার চেষ্টা করেছি, আমরা চিফ প্রসিকিউটর ওনার কাছেও দেখা করেছিলাম, তো ওনারা বলেছে যে যাতে আন্তর্জাতিক কোনো ফোরামে 50 বছর পরেও এর তদন্ত নিয়ে কোনো প্রশ্ন না উঠতে পারে, এই জন্য যেইটা ট্রাইব্যুনালের কাজ ছিল না সেইখানেও আমরা ট্রাইব্যুনাল গিয়ে এই পুরো তদন্তটার সাথে ছিলাম যাতে ভুলভ্রান্তি না হয়। এর মানে হলো আপনি এই হাসিনার যখন রায়টা হবে এই রায়ের আগে একটা ক্যাওয়াস তৈরি করে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা মিলে চেষ্টা করবে হয়তো এই সরকারকে ফেল করানো হোক অথবা যে কোনোভাবে হোক নির্বাচনটা বানচাল করবার। তো এই নির্বাচনটা যাতে বানচাল না হয়, এখন আপনি সেটার আবার কি করলেন যে বানচাল না করে বরং যাতে ইলেকশনটা হয়ে যায়, তাহলে যদি আবার একটা নাম কাওয়াস্তে ইলেকশন করলেন সেটা তো আরো ভয়াবহ ব্যাপার। একটা শুধু আমি আপনাকে বলি, দেখেন ভালো ইলেকশন করতে হলে এটা আমরা সবাই প্রস্তাব করেছিলাম যে অ্যাটলিস্ট এটা তো খুব ব্যাপার যে প্রত্যেকটা কেন্দ্রে আপনি সিসি ক্যামেরা রাখবেন, এটা প্রস্তাব গিয়েছিল। আমরাও সবাই বলেছি যে এটা খুব দরকার, অনেকে বলেছিল বডি ক্যামেরাও থাকতে পারে, তখন বলেছে যে না বডি ক্যামেরাটা হচ্ছে 1-to-1 ইন্টারাকশনের ক্ষেত্রে এটার দরকার নাই, অ্যাটলিস্ট সিসি ক্যামেরা যাতে আপনি ধরতে পারেন যে এখানে কি ঘটনা হয়েছে না হয়েছে। অদ্ভুত ব্যাপার, ইলেকশন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে বা জানানো হয়েছে না সিসি ক্যামেরার দরকার নাই। মানে এটা কোন যুক্তিতে এখন বলা হচ্ছে যেখানে অনেক টাকার ব্যাপার। দেখেন বাংলাদেশে আপনি যদি বলেন আজ পর্যন্ত গণতন্ত্র দাঁড়াতে পারলো না, এখানে স্বৈরতন্ত্র থেকে ফ্যাসিবাদ পর্যন্ত হতে পারলো, রিপিটেডলি গণহত্যা হতে পারলো, এর যদি মূল 3টে কারণ বলেন এর প্রধানতম কারণগুলো হচ্ছে সুষ্ঠু নির্বাচন না হওয়া। মানে আমাদের নির্বাচন সুষ্ঠু হয় নাই, ক্ষমতার ট্রান্সফরমেশনটা তো আরো সুষ্ঠু হয় নাই, যার ফলে যা হওয়ার তাই হয়েছে। সুতরাং এই নির্বাচনকে সব থেকে সুন্দরতম নির্বাচন করতে হলে
আপনি সিসি ক্যামেরা কেন, আপনি আরো বেশি যদি বিনিয়োগ করতে, আপনার রাষ্ট্র থাকবে না ভালো নির্বাচন না হলে, আপনি সেটা কেন করবেন না? নাম্বার 2, আপনার যদি বুদ্ধি থাকে এই সিসি ক্যামেরাগুলো তো আপনি অনেক কাজে লাগাতে পারবেন। এই সিসি ক্যামেরাগুলো ইউনিয়ন বাজারে, আপনি রাস্তায় রাস্তায় স্কুলে স্কুলে দিয়ে দিতে পারবেন। প্রত্যেকটা ভোট কেন্দ্র থেকে এবং আমি আপনাকে একটা মজার ব্যাপার বলি, নির্বাচন কমিশনকে আজকে যদি আপনি প্রস্তাব দেন যে একটা ভালো ইলেকশন করার জন্য, আমরা মনে করি নির্বাচন কমিশনের 10টা দেশ ঘুরে আসা উচিত। কত চক্ষু বন্ধ করে বলবে হ্যাঁ এটা খুব জরুরি, বিদেশ ট্রেনিং, বিদেশ সফর, কিন্তু যখনই বলবে সিসি ক্যামেরা অথবা এই ব্যাপারগুলো না, তখন প্রচুর তারা টাকা পয়সার এইসব অজুহাতগুলো দেখায়। জি, আমি আবার একটু তুষার ভাইয়ের কাছে ফিরি। তুষার ভাই, সালাউতে পরিবর্তন যদি না হয়, এহতেশাম যেভাবে বলছেন, আপনার সিভিল প্রশাসন, আপনার পুলিশ প্রশাসন, আপনার নির্বাচন কমিশনের আচরণ কোনো কিছুই প্রস্তুত না, এই অবস্থায় ফেব্রুয়ারিতে ভোটের আশা আপনি কতখানি করেন? দেখেন, ব্যাপার হলো এগুলো হচ্ছে ওই যে ক্রনিক ডিজিজের মতো, যে হিস্ট্রিও দীর্ঘদিনের, ট্রিটমেন্টও লাগবে দীর্ঘদিনের, অ্যাকিউট ডিজিজ না। তো ক্রনিক মানে আমাদের এগুলো তো আমাদের কালচারাল মাইন্ডসেট। আমি শুধু আপনার 2-3টে ব্যাপার বলি। অনেকে বলে না যে বিএনপি এখানে প্রচুর মাসেল পাওয়ার দেখাবে, এই করবে সেই করবে, ছোট ছোট করে একটা রেসপন্স করি। একটা হলো ভাই বললেন না যে বিএনপির এক এক আসনে 5-6 জন করে ক্যান্ডিডেট, না এর চেয়েও বেশি, 10-12 জন করেও আছে, এবং এটা কোনো প্রবলেম না। বিএনপি সব থেকে বড় দল, বরং 2 জন করে প্রার্থী থাকা দরকার, থাকলেও কোনো প্রবলেম নাই। কিন্তু ফ্যাক্ট হলো আপনি ভোটের দিন সালাউদ্দিন ভাই যেটা, এটা অফকোর্স পলিটিক্যাল রিটোরিকে বলেছেন, কিন্তু এরপরে ধরেন আমরা যদি সিগনিফিকেন্স বোঝবার চেষ্টা করি, তো দেখবেন আপনি গত 6 মাস 1 বছর অফকোর্স বিএনপি তো অফিসিয়ালি এই যে বিভিন্ন জায়গায় মপটপ হয়েছে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে না। তো এই গত 1-1.5 বছরে যত মব হয়েছে, এর থেকে 1 কোটি গুণ মপ হয়ে যাবে ইলেকশনের দিনে যদি জনগণ ভোট কেন্দ্র পাহারা দিতে যায়। মানে ধরেন জনগণ বলতে ধরেন বিএনপির যে, সেও তো জনগণ, জামাতের জনগণ, এনসিপির জনগণই। তো জনগণ যে যার লেন্সে অপরাধ দেখবে, মানে আমার লেন্সে যেটা অপরাধ আপনার লেন্সে তো সেটা অপরাধ না। তো সেইটাকে যদি সে প্রতিহত করতে চায়, বাংলাদেশের সবাই মিলে যদি এটা করতে চায়, তাহলে তো ভয়াবহ ব্যাপার ঘটে যাবে। এর মানে ব্যাপার হলো আপনি বরং এই ইলেকশন করতে পারেন কিনা দেখেন, কোন ভোটারের মানে কোনো আমি যদি ইলেকশন করি, তাহলে আমার সামনে আমার বুথ নিয়ে কোনো পার্টিরও থাকার দরকার নাই, পুরো এটা পুলিশই রক্ষা করবে। বরং এই যে কোন কেন্দ্রে কোথায় কি সামনে যে আমরা দেই বুথ নাম্বার দেই, এটাও প্রশাসন দিবে। আমরা দেখি কেন্দ্রের সামনে, এটা আপনাকে বলে রাখি, ধরেন যখন ইলেকশনটা হতো সর্বশেষ 2006 বা 7 যে নির্বাচনটা হয়েছে, 8 যে নির্বাচনটা হয়েছে, তো প্রত্যেকটা ভোট কেন্দ্রের সামনে সব ধরেন ধানের শেষ ছিল, নৌকো ছিল, অন্যান্য তাদের কিন্তু থাকে বুথ থাকে হেল্প করবার জন্য, হেল্পিং বুথ থাকে যে আপনার ধরাই দেওয়ার জন্য। তো এখন দেখা যাবে যে বিএনপির কাছ থেকে নিত এইটা, আওয়ামী লীগের অন্য তাকাই থাকতো যে এর মানে ভোটটা মানে ওরে দিচ্ছে। আবার যে আওয়ামী লীগের কাছ থেকে এই সাপোর্টটা নিত, কারণ অনেকেই জানতো না সে কোন লাইনে দাঁড়াবে, তো তাকে ধরাই দিত, হেল্প করতো। তো এই হেল্পটা বিএনপির, জামাতের, অন্যান্য দলের করতে হবে কেন? এর মানে রাষ্ট্র যদি তার ক্যাপাসিটি বাড়ায়, তাহলে সে কোন কাউন্টার থেকে হেল্পটা নিল এটা তো কেউ ধরতেও পারবে না, জিজ্ঞাসা করতে পারবে না। সক্ষমতা তৈরি হয়েছে। এখন সেই সক্ষমতা তৈরি কিভাবে হবে দেখেন, আমরা অনেক আগে থেকে বলেছি বাংলাদেশে নির্বাচন কমিশন যখন ফাংশন শুরু করতে পারবে, এটা যখন একটা নির্বাচনী সরকারের মুডে যাবে, তখন বলেন তো যে রিটার্নিং কর্মকর্তা কারা? ডিসিরাই তো। তো রিটার্নিং কর্মকর্তা আপনি কয়দিনের জন্য, সে নির্বাচন কমিশনের এত কথা তো শুনবে না, কারণ সে জানে কয়দিন পরে সে কিন্তু আবার ডিসি, এবং ডিসি হিসেবে তার কাজ হলো এখানে তিনি যিনি এমপি হচ্ছেন তাকে সবসময় সুবিধা দিয়ে। আমি আপনাকে বলি বিএনপির কোথাও ফোন করে আমলাতন্ত্রের কাছ থেকে সুবিধা নেওয়া লাগবে না। ছোট দুটো প্রমাণ বলি, কিছুদিন আগে বাংলাদেশের একটা বড় নিউজ মানে টিভি চ্যানেল, তারা 5 মিনিটের একটা প্যাকেজ করেছে আমার নির্বাচনী প্রচারণা নিয়ে, এবং 2 দিন পরে জানলাম তারা আমাকে বলল যে দেখেন আমি তো চুনোপুটি, মানে তাদের তুলনায় ছোট মানুষ, এইটা করেছে বিদায় তাদের হেড অফিসে ফোন দেওয়া হয়েছে যে তাকে নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? নাম্বার 1 একটা বললাম। নাম্বার 2, গতকালকে আমি বিটিভিতে একটা শোতে গিয়েছিলাম, টক শোতে, আমার সাথে বিএনপির একজন একদম বড় নেতা না, ধরেন 2nd লেয়ারের বা 3rd লেয়ারের একজন নেতা। অবাক ব্যাপার হলো দেখেন, তিনি ঢুকতে পারেন নাই, বিটিভির অন্তত 1 ডজন কর্মকর্তা দৌড়ে দৌড়ে তার পিছনে ঢুকছে, সালাম দিতেছে, সে যখন বের হয়ে যাচ্ছে দৌড়ে তাকে আগাই দিতেছে। মানে ঠিক আওয়ামী লীগের সময় যে কালচারটা আছে, এখন তার শুধু প্রভু বদলে যাবে, এরপরে বিএনপি যদি কোনোদিন জামাত ক্ষমতায় আসে তাহলে সে জামাতকেও একই আচরণ করবে। মানে এই যে আমাদের চাটুকারিতে, এটা তো আমাদের মনস্তত্ত্বে। এখন আমাদের হিসেবে হলো, আমি আপনাকে একটা বলেছিলাম যে প্রত্যেক উপজেলার ওসি, থানার ওসি সকালে উঠে স্থানীয় বিএনপি সভাপতির ফোন দেয় ডায়াবেটিস ঠিক আছে কিনা, স্বাস্থ্য ভালো কিনা, কারণ সে ক্ষমতায় আসবে এবং তার পোস্টিংটা যেন ঠিক মতো হয়, ঝামেলায় না পড়ে। এই জন্য আমাদের যেটা এখন ব্যাপার, যে তবে ভাই যেটা বলেছেন এগুলো তো সব প্রবলেম বললাম। এখন ধরেন আমরা যে ভালো ইলেকশন চাই, এই জন্য আসলে কতদিন লাগবে প্রস্তুতি নিতে,
এখন আপনি কি 5 বছরও এটা বদলাইতে পারবেন? তাহলে 5 বছরে কি আমরা অপেক্ষা করব? তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর কোনো ওয়ে আউট আছে কিনা। এই যে 15 মাস ধরে কি আমরা সেরকম মানে ড্রাস্টিক কোনো চেঞ্জ আমরা দেখেছি? র্যাডিক্যাল কোনো একমাত্র জেনারেলদেরকে আদালতে আনা, অফকোর্স এটা একটা ঐতিহাসিক ঘটনা, এরকম কিছু ঘটনা, বাট আমাদের যেটা দরকার ছিল এখানে শুধু আমার একটা আফসোস, আমি হাজারবার বলেছি, প্রফেসর ইউনুস ফেল টু আন্ডারস্ট্যান্ড হিজ ক্যাপাবিলিটি ইন দ্য বিগিনিং 3 মান্থস। মানে হলো তার যে কি ক্ষমতাটা ছিল তার হাতে, তিনি সচিবালয় বদলে দিতে পারতেন, সব পারতেন, তিনি পারেন নাই। এবং বিএনপি তো দেখবেন অনেক বড় স্পেস নিয়েছে, পলিটিক্যাল পার্টিগুলো অনেক বড় স্পেস নিয়েছে, উনি চাইলেই তখন আমলাতন্ত্র এগুলোকে অনেকটা সোজা করে ফেলতে পারতেন। জি, আমি ওসমান হাদি আপনাকে একটু বলবেন যে ধরেন এই সরকারের উপদেষ্টাদের নিয়ে ধরেন বিএনপি 3 জনকে নিয়ে আপত্তি জানায়, এনসিপির কাউকে নিয়ে আপত্তি আছে, জামাত কাউকে নিয়ে আপত্তির কথা বলে, কিন্তু বেশিরভাগই নাম প্রকাশ করে না। ফলে সরকার এখন যে মোডে আছে সেই মোডে নির্বাচন করবে, নাকি গতকালকে মাহফুজ সাহেব যে কথা বলেছিলেন যে তারা পুরো মনোনিবেশ নির্বাচন করে একটা কেয়ারটেকার মোডে যাবে, রেগুলার ক্যাবিনেট বৈঠক হবে না, সেরকম হওয়া উচিত বলে আপনি দেখেন? মুশকিলটি হলো কয়েক জায়গায়। বিএনপি যখন আন্দোলন করেছে ইশরাক ভাইয়ের নেতৃত্বে, তখন 3 জন উপদেষ্টার নাম সহ বলেছে তাদের করাপশনের একদম ডকুমেন্ট তাদের কাছে আছে। এখন এবং তারা বলেছে নির্বাচনকালীন সরকারও তাদের হাতে ক্ষমতা দেখতে চায় না। আবার এনসিপিও প্যারালালি তো বলেছে সেফ এক্সিটের কথা, যে যারা জুলাইয়ের সাথে, এটা আরো ভয়াবহ ব্যাপার, যে গাদ্দারি করেছে এমন উপদেষ্টা আছে। জামাত বলছে তাদের কাছে উপদেষ্টাদের ভয়েস রেকর্ড পর্যন্ত আছে। তাহলে মানে বলেন, এর মানে এখন যদি ইলেকশন এভাবে হয় তাহলে কি ঠিক কোন কোন কথা বলে এই উপদেষ্টা পরিষদ এই পার্টিগুলোকে কনভিন্স করলো? মানে যার কাছে যেটা চেয়েছিল সেটা দেওয়ার পরে কি অপরাধগুলো ঠিকঠাক হয়ে গেল? ধরেন এখন যদি এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায়, ইলেকশন করে, ফাইনালি তাদের ডিলিং হইতেই পারে, তাহলে কি বিএনপি আর ওই যে করাপশনের কথা বলবে না? এর মানে কি আসলে ছিল না, না আছে, তাকে আনার জন্যই বলেছি। আবার এনসিপি যে বলেছে নাহিদ ইসলাম যে জুলাইয়ের গাদ্দারদের কথা, এটা তো আরো বিরাট ব্যাপার। আপনি ক্ষমতায় যান না যান, আপনার তো অফকোর্স সেটা জাতিকে বলতে হবে, কারণ এনসিপির নেতার বাইরেও আপনি জুলাইয়ের নেতা। তাহলে যদি আপনি আপনার মোটামুটি আপনার পার্টি সুবিধাজনক অবস্থানে একটা যায়, তাহলে কি তাদের কথা বলবেন না? একই কথা জামাতের জায়গায়। এখানে আমাদের যেটা হলো যে এটা একটা বিরাট ক্রাইসিস দাঁড়ায় গেছে। তবে মুশকিল যেটা, ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি আছেন, এখন তিনি কি ইলেকশন করবেন? ইলেকশন করলে তো তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ কবে করবেন? এখন দেখেন, আমি রানিং মন্ত্রী আছি, ঠিক রানিং মন্ত্রী থেকে আমি যখন জানবো 2 মাস পরে আমি ইলেকশন করব, তো আমি তো অফকোর্স আমার হাতে এমন কিছু বার্গেনিং টুল থাকবে, ক্যাপাসিটি, ক্ষমতা থাকা অবস্থায়, যেগুলো সেট করে দিয়ে আমি পদত্যাগ করব। তো হতে পারে এটা একজনের কথা বললাম। বাকিদের যেটা ইলেকশন যারা করবে না, তারাও তো তুষার ভাইও বললো, অনেকে এখনই ডিল করে ফেলবে যে ক্ষমতা আসবে আমারে কি আইনমন্ত্রী দিবেন নাকি ইউজিসির চেয়ারম্যান বানাবেন। মানে সবাই মোটামুটি প্রক্রিয়াটা কি হবে? হ্যাঁ, এইটা হবে। এখন আমাদের যেটা দরকার সেটা হলো অফকোর্স একদম এই প্যাটার্নে তো আপনি ইলেকশন উঠে আনতে পারবেন না, এটাকে অবশ্যই আপনাকে কনসাইজ করতে হবে এবং ক্ষমতাটা যাতে নির্বাচন কেন্দ্রিক হয়। এটা আপনাকে আমি আরেকটা প্রশ্ন সবাইকেই করতে চাই। নারীর কর্মঘণ্টা নিয়ে জামাতের আমির একটা কথা বলেছেন, 5 ঘন্টা। এটা নানামুখী ব্যাখ্যা হচ্ছে। আসলে এইটা উনি কিভাবে বললেন? এটা কি কেবলই পলিটিক্যাল রেটরিক, নাকি এটা জামাত বিশ্বাস করে? কেউ কেউ বলছেন এই 5 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপর বলবে অনলাইন। মানে এটাকে আপনারা কিভাবে দেখেন? দুইটা ব্যাপার। একটা হলো জামাত যদি সবচেয়ে ভালো কথা অনেস্টলি বিলিভ করে বলে, এরপর ওইটা অনেকের কাছে তারা হাসির পাত্র হবে। এখন আমি আজকে যেটা বললাম, এটা মানে আমাদের ইনকিলাব কালচারাল সেন্টারটা, যিনি আর্কিটেক্ট, একজন ফিমেল আর্কিটেক্ট, এবং কালচারালি উনি জামাতকে কখনো পছন্দ করে না, এবং উনি আমাদের বেশ ভালো আর্কিটেক্ট। উনি আজকে এসেছিলেন, তো উনি খুব মজা করে এসে বললেন যে এই জামাতকে এটা বলেছে, যদি এটা অনেস্টলি বলে থাকে তাহলে তো আমি জামাতের ব্যাপারে নতুন করে চিন্তা করতেছি। তো আমাদের ব্যাপারটা হলো উনি কোনোদিন জামাত নিয়ে চিন্তাই করেন না, কথাই বলেন না, কিন্তু উনি আজকে চিন্তা করতে হবে কি ইতিবাচক অর্থে, মানে ইতিবাচক অর্থেই বললেন। মানে হলো যে অ্যাটলিস্ট আমি বলি, মানে জামাতের আমির যেটা বলেছেন এটা আসলেই করে দেখাবেন কিনা, আসলেই ক্ষমতা আসলে সম্ভব কিনা, কারণ এটা তো অনেক বিরাট ব্যাপার। কিন্তু এটা যদি ওনার পলিটিক্যাল বক্তব্য হয়, আমার মনে হয় যে এইটা যে নারীদের মধ্যে কোনো না কোনো ভাবে একটা আলোচনার সূত্রপাত ঘটালো। আপনি যে আমাকে প্রশ্ন করতে পারছেন 10 জন নারী শুনছে, এর মানে জামাতের সাথে নারী প্রশ্নটা যতটা ট্যাবু ছিল, এটা হয়তো তার কিছুটা হলো আলাপে আনতে পেরেছে এবং একটা ইতিবাচক ভাবমূর্তি হয়তো তৈরি করছে। আপনার কাছে প্লিজ, সেটা হলো আপনার মাধ্যমে আমি জামাত ইসলামীকে একটা পরামর্শ দিতে চাই নারীর ব্যাপারে। সেটা হলো ওনারা এটা না বলে বরং দেখেন, আমরা অনেক দিন আগে যখন মাতৃত্বকালীন ছুটি ছিল না, তখন কিন্তু চিন্তাও কেউ করে নাই। এর মানে মাতৃত্বকালীন ছুটি এস্টাবলিশড হয়েছে। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যারা জবে করে, পিরিয়ডকালীন, আপনারা জানেন এটা অত্যন্ত কষ্টকর একটা সময় আমাদের বোনদের যায়। তো বরং যদি এটা করা যায়, তারা এটা বলতে পারে যে এই যে পিরিয়ডের জন্য 1-2টা দিন তাদের ছুটি দিতে হবে, এটা কোনো ট্যাবু না। এটা দারুণ।